আজ পাঠ করে শোনাচ্ছি জয়দেব গুপ্তর লেখা গল্প মালতী। রীতি মেয়েটিকে নিয়ে বাড়িতে ঢুকতেই দীপ্তেন্দু প্রশ্ন করল, এটা কে? বলছি। রীতি উত্তর দিল, আগে একটু জল খাই। দীপ্তেন্দু জলের বোতল এগিয়ে দিল। রীতি ঢকঢক করে খানিকটা জল খেল। তারপর যা জানালো তা এই রকম। এই মেয়েটি বছর 12-13 বয়স, শিয়ালদা স্টেশনে বসে কাঁদছিল। জামা কাপড়ের অবস্থা দেখে ভিখিরি বলে মনে হলো না। হাতের ব্যাগে আরও কিছু জামা কাপড় আর কিছু কাগজপত্র। কথা বলে বুঝলাম ওর বাবা মা মাস 6 আগে বাস অ্যাক্সিডেন্টে একসঙ্গে মারা যায়। একান্নবর্তী পরিবারে কাকাদের সঙ্গে থাকতো। বাবা মা মারা যাওয়ার আগে অবধি পরিবারের একজন সদস্য হিসেবে মেয়েটি ভালোই ছিল, কিন্তু বাবা মায়ের মৃত্যুর পর কাকা কাকিমাদের ব্যবহার অদ্ভুত রকম বদলে গেল। মেয়েটি যেন অবাঞ্ছিত। স্কুলে যাওয়া বন্ধ হলো, বাড়ির কাজে সর্বক্ষণ নিয়োজিত হলো। আর শেষকালে দীপ্তেন্দু জানতে চাইল। আজ ভোরবেলা ওর 2 কাকা ওকে নিজেদের বাড়ি থেকে নিয়ে ট্রেনে উঠে আর তারপরেই শিয়ালদা স্টেশনে এসে ওকে ফেলে পালায়। মানে? দীপ্তেন্দু আবার জানতে চাইল। মানেটা আমিও বোঝার চেষ্টা করছি, আপাতত এইটুকু জেনেছি। তাহলে ওকে নিয়ে কি করবে? কি আর করব, আমার কাছে রেখে মানুষ করব। রাস্তায় ফেলে এলে তো শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে। হেসে ফেলল দীপ্তেন্দু। তোমার ছাত্রীদের তুমি খুব ভালোবাসো জানি। স্কুলে তো ছাত্রীরা রীতি দিদিমণি বলতে পাগল। সেটা ঠিক আছে, কিন্তু একে নিয়ে এলে? হ্যাঁ, আনলাম। একেও আমার ছাত্রী বানাবো। সেটা বুঝলাম, কিন্তু আইনি ঝামেলা কিছু হলে তখন তো? চিন্তা করো না দীপ, আমি সামলাবো। সবাই যদি আইনের ভয়ে এড়িয়ে যায় তাহলে মেয়েটা তো? ঠিক আছে, তথাস্তু, যেমন তোমার ইচ্ছে। তবে তুমি বললে 12-13 বছরের মেয়ে, কিন্তু দেখে তো 10-11-র বেশি মনে হচ্ছে না। ক্লাস 7-এ পড়তো, জেনে নিয়েছি, তাই থেকেই আন্দাজ করলাম। তুমি এক কাজ করো দীপ, ওই ছোট ঘরে ক্যাম্প খাটটা পেতে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। ঘরের আবর্জনাগুলো কিন্তু একতলায় পাঠাবো। রীতি দেবীর যেমন ইচ্ছে, আমি তো আজ্ঞাবহ মাত্র। দীপ্তেন্দু একটু খোঁচা দিল। রীতি গায়ে মাখল না, বলল, ওর নাম মালতী, ও আমায় দিদি বলে রেখেছে। তোমায় কি বলে ডাকবে? বলেই মালতীর দিকে ফিরে বলল, দিদির বর জামাইবাবু, মানে জাম্বু। হ্যাঁ, বান কথাটা বাদ দিলে কেন? জাম্বুর সঙ্গে একটা বান শব্দ যোগ করে দাও। না না, তাহলে জাম্বু নয়, বরং তুই জিজু বলবি। হিন্দি কথায় জিজাজি থেকে জিজু। বরের দিকে তাকিয়ে বলল, চলবে? চলবে, জুজু না বললেই হলো। বলেই হেসে উঠল। রীতিও হেসে ফেলল। মালতী মুখ নিচু করে দাঁড়িয়েছিল, সেইভাবেই দাঁড়িয়ে রইল। বাড়ি থেকে বিতাড়িত এই 13 বছরের মেয়েটা একটা আশ্রয় পেয়ে আসলে একটা জীবন পেল। মেয়েটির বয়স কম হলেও এটুকু বুঝল যে এই দিদি আর জিজু মানুষ দুটো ভালো। ধীরে ধীরে মালতী এই বাড়িতে সহজ হলো। ব্যাগের ভিতর থেকে পাওয়া গেল ওর আধার কার্ড, স্কুলের কাগজপত্র ও আগের বছরের মার্কশিট। মেয়েটি বুদ্ধিমতী, বাড়ি থেকে বিতাড়িত হওয়ার কথা হয়তো বুঝতে পেরেছিল, তাই নিজের কাগজপত্র সব আগে থেকে ব্যাগে ভরে রেখেছিল। আসার সময় শুধু কিছু পোশাক ওই ব্যাগে ভরে নিয়েছে। এখানে এসে মালতীকে কাজকর্ম বিশেষ করতে হয় না। এ বাড়িতে কাজের লোক রান্নার লোক 2ই আছে। শুধু দিদির হাতে হাতে একটু সাহায্য করা, ঘর গুছিয়ে রাখা, এইসব। আর দিদির আদেশে বই খাতা খুলে রোজ লেখাপড়া করতে হয়। সন্ধেবেলা দিদি এসে পড়ায়, হোমওয়ার্ক দেয়। ঠিক হলো কিনা পরের দিন দেখে দেয়। কিন্তু কিছুদিনের মধ্যেই বোঝা গেল মালতী বেশ বুদ্ধিমতী, লেখাপড়ায় বেশ ভালো। কোনো জিনিস বোঝালে চট করে বুঝতে পারে, আর আগ্রহ আছে বলে সেগুলো অভ্যাস করে। মন দিয়ে পড়াশোনা করে দিদিকে খুশি করে। দীপ্তেন্দু ওর কোনো বন্ধুকে বলে রেখেছে সামনের বছরে ওকে ওখানকার স্কুলে ক্লাস 8-এ ভর্তি করে দেবে। কয়েকদিন পরে একদিন রাত্রে একান্তে দীপ্তেন্দু রীতিকে জিজ্ঞেস করল, রি, মালতীকে এনে তো নিজের বোনের মতো মানুষ করছো, পরে যখন নিজের সন্তান হবে তখন সামলাতে পারবে তো?
দীপ, আমার এখন বয়স 25 বছর। আমি তো তোমাকে আগেই বলেছি 30 বছর বয়সের আগে বাচ্চা নেব না। ততদিনে মালতী অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তোমার প্ল্যানিংয়ে ভুল নেই। রীতি বলল, তুমি তো তোমার কনস্ট্রাকশন আর প্রমোটিং ব্যবসা নিয়ে থাকো, কিন্তু মালতীকে স্কুলে ভর্তির ব্যাপারটা মনে আছে তো? আমার রিয়ের খেলার পুতুলকে মানুষ করার যেটুকু দায়িত্ব রিয়া আমাকে দিয়েছে, নিশ্চিন্তে থাকো, আমি যথাযথ পালন করব। রবিকে বলা আছে ওই স্কুলে ওর প্রচণ্ড প্রতিপত্তি, ওটা হয়ে যাবে। না গো, কদিন পড়িয়ে বুঝলাম মেয়েটা ভীষণ ইন্টেলিজেন্ট, মেমোরিও খুব ভালো, লেখাপড়া করতে ভালোবাসে। তুমি দেখো, ও খুব ভালো রেজাল্ট করবে। তবে একটা কথা বলি রি, ওকে সামলাতে গিয়ে তোমার দীপকে ব্যাক বেঞ্চে ঠেলে দিও না। হেসে ফেলল রীতি, বলল, হিংসুটে কোথাকার, এই নাও, অবহেলা করছি না। বলেই রীতি ঝাঁপিয়ে পড়ল দীপ্তেন্দুর বুকের উপরে। তারপর দুজনে ভালোবাসায় মত্ত হলো, ভালোবাসার খেলায় মত্ত হলো। মোহনপুরে অনিল পাল আর অধীর পালের পরিকল্পনা সফল হলো। দাদা বৌদি মারা গেছে, মেয়েটাকে তাড়াতে পারলে কেল্লা ফতে। মেয়েটার ভার বয়ে বেড়াতে হবে না, মেয়ের বিয়ে দেওয়ার খরচও বেঁচে গেল। আর সবচেয়ে বড় কথা, 3 ভাইয়ের ভাগের বাড়ি এখন 2 ভাইয়ের দখলে এলো, তৃতীয় ভাগিদার কেউ রইল না। পাড়ায় রটিয়ে দিল মেয়েটা কোথায় পালিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। লোক দেখানো খোঁজার চেষ্টাও করলো একটু, এমনকি পুলিশ একটা মিসিং ডায়েরিও লিখে এলো। আধা গ্রাম আধা মফস্বল অঞ্চলে কিছুদিন এই নিয়ে একটু চর্চা হলো। হিসেব মতো কিছুদিন পরেই মানুষ এসব ভুলে যাবে, এই রকম একটা বিশ্বাস থেকেই 2 ভাই নিশ্চিন্ত হলো। কিছুদিনের মধ্যেই মৃত বড় ভাইয়ের অংশটা বাকি 2 ভাই দখল করলো। বাড়ির বউরাও 2টো এক্সট্রা ঘর পেয়ে একটু হাত পা ছড়িয়ে থাকা সান্ত্বনা পেল। তুতো ভাই বোনেরা বয়সে বেশ ছোট, তারা ব্যাপারটা বিশেষ কিছুই বুঝল না, শুধু জানল দিদি কোথায় পালিয়ে গেছে বা হারিয়ে গেছে। ছোট ভাই অধীর তার মেজদাকে জিজ্ঞেস করল, কিন্তু ছোটদা, মেয়েটা কোথায় গেল সেটা তো বোঝা গেল না। মেজ ভাই অনিল বলল, চিন্তা করিস না, ওটা কলকাতা শহর, বেওয়ারিশ মাল ওখানে পড়ে থাকে না। দেখ, এতক্ষণে হয়তো চালান হয়ে গেছে, ও আর ফিরবে না, কিংবা বলা ভালো, ওর আর ফেরার উপায় নেই। ছোট বউ একটু চিন্তান্বিত হয়ে জিজ্ঞেস করল, না মানে, ও তো কোনো খারাপ খপ্পরে গিয়ে পড়তে পারে, তখন? মেজ ভাই তির্যক দৃষ্টিতে ভ্রাতৃবধূর দিকে তাকিয়ে বলল, তোমার তো দেখছি মালতীর জন্য ঘুম হচ্ছে না, অথচ গত 6 মাস ধরে তো ওকে বাড়ির ঝিয়ের থেকেও বেশি খাটিয়েছ। ছোট বউও কম যায় না, বলল, সে তো আপনারাও ওর স্কুল ছাড়িয়ে দিয়েছিলেন, ও কিন্তু লেখাপড়ায় বেশ ভালো ছিল, স্ট্যান্ড করত। ছোট ভাই অধীর ধমক দিল, থাক, আর নাকি কান্না কাঁদতে হবে না, অনেক নাটক হয়েছে। দীপ্তেন্দু সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কোনোদিনই চাকরির চেষ্টা করেনি। উচ্চবিত্ত ঘরের সন্তান, বাবার কাছ থেকে 20 লাখ টাকা ধার নিয়ে এই প্রমোটিং আর কনস্ট্রাকশন ব্যবসা শুরু করেছিল। কপাল না বলে এটাকে চেষ্টা বলাই ভালো। বিভিন্ন যোগাযোগের জোরে প্রথমেই একটা বড় কাজ পেয়েছিল, একটি প্রাইভেট হসপিটালের বিল্ডিং কনস্ট্রাকশন। মন প্রাণ ঢেলে কাজ করেছিল। প্রথম থেকে নিজের লাভের কথা মাথায় রাখেনি, নিজের কল্পনা শক্তি প্রয়োগ করে এমন একটা বিল্ডিং বানিয়ে দিয়েছিল যে শুধুমাত্র নতুন পরিকল্পনার বাহ্যিক রূপ নয়, ভিতরের গঠনে এমনভাবে করেছিল যে প্রতিটি ইঞ্চিতে আলো হাওয়ার ব্যবস্থা, প্রতিটি ডিপার্টমেন্টকে যথাযথভাবে সাজিয়ে তোলার জন্য যে পরিকল্পনা লাগে, সমস্ত কিছু সুন্দরভাবে প্রয়োগ করেছিল। 26 কোটি টাকার বাজেট ছিল। অন্য যে কোনো কনস্ট্রাকশন কোম্পানি হলে অন্তত 10% লাভ রাখত, কিন্তু দীপ্তেন্দু মাত্র 1 কোটি টাকা লাভ করেছিল। ব্যাস, ওই কাজই ওকে দারুণভাবে প্রতিষ্ঠা দিয়েছিল। বাবার 20 লাখ টাকা শোধ করে বাকি টাকায় নতুন কাজে ঝাঁপিয়ে পড়েছিল। পরের 1 বছরে অনেকগুলো কাজ পেল এবং অতিলোভ বাদ দিয়ে ন্যূনতম লাভে প্রতিটা কাজ সম্পন্ন করল। তাতে কাজও ভালো হলো, ওর সুনামও বেড়ে চলল। রীতি ওর জীবনে আগে থেকেই ছিল, বাড়িতেও অসম্মতি ছিল না। শিলিগুড়ির পৈতৃক বাড়ি থেকেই বিয়ের ব্যবস্থা হলো। রীতি কলকাতার মেয়ে, দীপ্তেন্দুর কাজও কলকাতা শহরে, তাই বিয়ের পর কয়েকটা দিন শিলিগুড়িতে কাটিয়ে দুজনে কলকাতার বাড়িতে এসে সংসার পাতল।
দুজনের সংসার বেশ জমে উঠেছিল। রীতির স্কুলের চাকরি আর দীপ্তেন্দুর ব্যবসা, এর বাইরে ওরা দুজনে দুজনাতে মেতে থাকত। রীতি ওই মালতীকে নিয়ে আসার পরও ওদের দুজনের বোঝাপড়ার কোনো অসুবিধা হলো না, বরং রীতি খেলনা পুতুল মালতীকে দীপ্তেন্দুরও খুব ভালো লাগলো। অনেকগুলো ড্রেস কিনে দিল। নতুন সেশনে মালতীকে স্কুলে ভর্তির ব্যবস্থা করলো। মালতী যেন রীতি আর দীপ্তেন্দুর নতুন প্রজেক্ট, ওরা ওতেই মেতে রইল। মালতীও হতাশ করেনি। পরে 3 বছরে প্রত্যেকবার স্কুলের পরীক্ষায় স্ট্যান্ড করে ও মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলো। অবশ্যই ইতিমধ্যে ওর সেই শুকনো চেহারায় মাটি লেগেছে। প্রায় 5.5 ফুট লম্বা চেহারায় ষোড়শীর লাবণ্য এসেছে। দীপ্তেন্দু মজা করে বলেছিল, কিরে মালতী, তুই তো লেডি হয়ে গেলি। মালতী হেসে উত্তর দিয়েছিল, না গো জিজু, আগে হায়ার সেকেন্ডারি আর গ্র্যাজুয়েশনটা করি, তারপরে তো বড় হব, আপাতত ছোটই থাকি। রীতি বলল, তখন তো আবার শ্বশুর বাড়ি পাঠাবার ব্যবস্থা করতে হবে। দিদি, মালতী চোখ বড় করে হাসি মুখে উত্তর দিল, নাবালিকার বিয়ে দেওয়া পাপ, আর নাবালিকার বিয়ের কথা ভাবাও অর্ধেক পাপ। যা হবে সেটাই জানালাম। রীতি জানালো, দিদি তুমি এক কাজ করো, যদি সত্যি সত্যি বিয়ের কথা হয় তাহলে তুমি আর একবার বিয়ে করে ফেলো। ধুত, আমার তো বিয়ে হয়ে গেছে। হোক না, ওই জিজুকেই আর একবার বিয়ে করে নাও, আমরা একটু ভুঁড়ি ভোজ খাই। তাছাড়া নিজের বরকে আবার বিয়ে করলে তো কোনো অপরাধ হয় না। খুব কথা শিখেছিস মালতী। হ্যাঁ, তুমি আমার দিদিমণি তো। মালতীকে নিয়ে গিয়ে ক্লাস 11-এ ভর্তি করা হলো। লেখাপড়া চাপ বাড়ল। ক্লাস 10 অবধি রীতি যথেষ্ট ছিল, কিন্তু ক্লাস 11-এ ভর্তি হওয়ার পর বিজ্ঞান ও অঙ্কের দায়িত্ব পড়ল দীপ্তেন্দুর ঘাড়ে। জিজু আর দিদির যৌথ উদ্যোগে ওর লেখাপড়া তরি এগিয়ে চলল। দুর্ঘটনাটা ঘটল তার পরের বছর। স্কুল থেকে ফেরার সময় রীতি যে বাসটায় ফিরছিল, সেই বাস কন্ট্রোল হারিয়ে উঁচু ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। অনেকেই মারা গিয়েছিল, আহত হয়েছিল বেশ কয়েকজন। তবে রীতির দেহটা যখন পাওয়া গেল, দেখা গেল রীতির দেহটা দুমড়ে মুচড়ে গেছে, শরীরে প্রাণ নেই। থানা, পুলিশ, মর্গ, অনেক ছোটাছুটি করে দেহ পাওয়া গেল এবং অন্ত্যেষ্টি করা হলো। এসব দেখে মালতী কেমন যেন বোবা হয়ে গেল। কান্নাকাটি করল না, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন কি ঘটেছে সেটা বুঝতে পারছে না। দীপ্তেন্দু স্ত্রী বিয়োগ এবং মালতীর ওই রকম আচরণে আরও বিভ্রান্ত হলো। কি করবে বুঝে উঠতে পারছিল না। ওর বন্ধুরা ওর পাশে এসে দাঁড়ালো, যা যা করার সবেতেই সাহায্য করলো। রীতির মা বাবা আর অন্যদেরও সামলে দিল। আর এক বন্ধু এসে মালতীকে দেখে বোঝাবার চেষ্টা করলো, কিছুই হলো না। তখন সেই বন্ধু হঠাৎই সজোরে থাপ্পড় মারল মালতীর গালে। কয়েক মুহূর্ত মালতী অবাক চোখে দেখল, তারপর হঠাৎ ডুকরে কেঁদে উঠল। দিদিকে এনে দাও বলে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। মালতী বাস্তবে ফিরে এলো। কেমন যেন ঘোরের মধ্যে কাজকর্ম সম্পন্ন হলো। কয়েকটা দিন যেন কিভাবে কেটে গেল। তারপর সব কিছু মিটে যাওয়ার পর বাড়িতে রইল দীপ্তেন্দু আর মালতী। মালতী যেন হঠাৎ বড় হয়ে গেল। ওর দিদি যে সাংসারিক বিষয়গুলো দেখত, কাজের মাসি রান্নার মাসিকে কোনটা কি করতে হবে বলে দিত, দীপ্তেন্দুর কখন কি লাগবে সে খেয়াল রাখত। এইসব কাজগুলো যেন কোনো জাদু বলে মালতী শিখে গেল। নিজে মাঝে মাঝে কান্নাকাটি করত, আবার জিজুকেও সামলাতো। দীপ্তেন্দুর খাওয়া দাওয়ার দিকে নজর রাখত, আবার তার মধ্যে নিজের লেখাপড়াও চালিয়ে যেতে লাগলো। সংসার থেকে একজন হারিয়ে গেলে একটা শূন্যতা তৈরি হয়, আবার সময় এসে সেই ফাঁকগুলো ধীরে ধীরে ঢেকে দেয়। পৃথিবী নিজের অক্ষপথে আপন মনে ঘুরতে থাকে। দীপ্তেন্দু নিজেকে সামলে নিয়ে আবার ওর ব্যবসার কাজে মন দিয়েছে। ইতিমধ্যে ওর অনেকগুলো প্রজেক্ট সফল হয়েছে, অর্থ আগমনও সেইভাবেই বজায় আছে। দিন যায়, কাজও এগিয়ে চলে, ব্যবসার ইনভেস্টমেন্ট বেড়ে চলে। এভাবে আরও কয়েক বছর কেটে যায়। বাড়ির লোকেরা চাপ দেয় আবার বিয়ে করার জন্য, কিন্তু দীপ্তেন্দু ওইসব কথা নিয়ে মাথা ঘামায় না। মালতী যখন গ্রাজুয়েশনের ফাইনাল পরীক্ষা দিল, তখনও দীপ্তেন্দু তার বিগত স্ত্রীর খেলার পুতুল মালতীকে সামলে রাখত, যেন ওই মালতীই ওর স্ত্রীর স্মৃতি হয়ে রয়ে গেল ওর জীবনে। সেদিন অঝোরে বৃষ্টি পড়ছিল। দীপ্তেন্দু একটা চেয়ার নিয়ে বারান্দায় বসে উদাস দৃষ্টিতে বৃষ্টি দেখছিল।
হয়তো নিজের মধ্যেই হারিয়ে গিয়েছিল। মালতীর ডাকে চেতনা ফিরল। কি হলো জিজু, বারান্দায় বসে আছো কেন? বৃষ্টির ছাঁট লাগছে তো, ঘরে এসো। মালতী এক কাপ চা নিয়ে এসে দীপ্তেন্দুকে ডাকল। দীপ্তেন্দু ঘরে এলো। ঘরের মধ্যে বৃষ্টির ছাঁট আসছে বলে মালতী জানালা দরজা বন্ধ করল। দীপ্তেন্দুকে বলল, তোমার চা। দীপ্তেন্দু টেবিল দেখিয়ে বলল, টেবিলে রাখ। কি হয়েছে জিজু, মন খারাপ লাগছে? দিদির কথা মনে পড়ছে? না রে, যেটা ঘটে গেছে সেটা নিয়ে আর ভেবে কি করব, মেনে নিয়েছি। জীবন নদীর স্রোত তো একইভাবে বয়ে চলে না। যেখানে বাঁক থাকে এপার ওপার ভাঙা গড়া থাকে। ওসব বলো না জিজু, শুনলে আমার কষ্ট হয়। মালতীর চোখ ভিজে উঠল। মালতী সেই জল লুকোলো না। দীপ্তেন্দু মালতীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না, যেটা আর ফিরবে না সেটা নিয়ে ভেবে কি করবি? শুনে মালতীর চোখের জলের স্রোত বেড়ে গেল। সেটাকে লুকোতেই বোধহয় জিজুর হাতটা চেপে ধরল। আস্তে আস্তে সেই কান্না বাঁধ ভাঙা হয়ে উঠল। মালতী দীপ্তেন্দুর বুকেই মুখ লুকোলো। মালতী এখন পূর্ণ যুবতী, দীর্ঘাঙ্গী, লাবণ্যময়ী, নারীত্বে ভরপুর। দীপ্তেন্দুর বহুদিনের উপসী শরীর যেন নিজের অজান্তেই মালতীকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। মালতীও নিজের শিথিল দেহ সামলাবার জন্য দীপ্তেন্দুকে জড়িয়ে ধরল। তারপর কি যে হলো, দীপ্তেন্দুর থেকে 14 বছরের ছোট মেয়েটা এখন পূর্ণ নারী হয়ে দীপ্তেন্দুর বুকে আশ্রয় নিয়েছে। শরীরের চাওয়া পাওয়াগুলো যেন তীব্র হয়ে উঠল। তারপর দুজনেই আর বাস্তবে রইল না। কোনো এক অমোঘ শরীরী আকাঙ্ক্ষায় দুজনে দুজনের মধ্যে সুখ খুঁজে পেতে চাইল। দীপ্তেন্দুর বহুদিনের অবদমিত কামনা আর মালতীর জীবনের প্রথম পুরুষের নিবিড় স্পর্শ দুজনকে শারীরিকভাবে মিশিয়ে দিল। প্রকৃতি তার আপন রূপে নারী পুরুষের চিরন্তন মিলনের সাক্ষী হয়ে রইল। টেবিলের উপর কাপের চা আপন মনে ঠান্ডা হয়ে গেল। খেলা শেষ হবার পর দীপ্তেন্দুর সম্বিত ফিরল। এটা বোধহয় ও কখনো ভাবেনি। একটু কি অপরাধ বোধ জাগল? মালতীর দিকে ফিরে তাকালো। মালতী পূর্ণ তৃপ্তির দৃষ্টি নিয়ে দীপ্তেন্দুর দিকে তাকিয়ে একটু হাসল। বোঝা গেল মালতীর মনে কোনো অপরাধ বোধ নেই। ও হৃদয়ের গভীরতায় যে অজ্ঞাত ভালোবাসা অস্পষ্ট ছিল, সেটাই শরীরী কামনা রূপে ওকে তৃপ্ত করেছে। তবু দীপ্তেন্দু মালতীকে জানালো, আমি কিন্তু এমন চাইনি। মালতী একটু লাজুক হেসে বলল, কেউ কিছু চাইনি। এটা হয়তো না চাওয়ার দাবি, কিংবা হয়তো আমাদের দুজনের মধ্যেই চাওয়াটা লুকিয়েছিল। ব্যাপারটা তাই আর অপরাধ বোধে ঢাকা পড়ল না। সহজ গ্রহণ হয়তো কখনো কখনো এমনই সহজ হয়। কিছুদিন পরে দীপ্তেন্দু আরও একটা বড় প্রজেক্ট পেল। মোহনপুরে একটা ইলেকট্রনিক্স পার্টসের বড় ফ্যাক্টরি হচ্ছে। তার জন্য ওখানেই অনেকগুলো ফ্ল্যাট তৈরি হবে, ওখানকার কর্মী আর অফিসারদের বসবাসের জন্য। ফ্ল্যাট ওই কোম্পানি করাচ্ছে। এখন জমি অধিগ্রহণ চলছে। তবে ওই কাজটা দীপ্তেন্দুর পুরনো কোম্পানি করবে না। এটা করবে এমএলটি কনস্ট্রাকশন নামে একটা নতুন কোম্পানি, যার অন্যতম অংশীদার মালতী পাল। মালতী শুনে অবাক হলো। জিজু, এটা কি করেছ? আমি কেন? কেন, তুই আমার পাশে থাকবি না? সে তো সব সময় আছি। এমএলটির নামটাই যে মালতী শব্দ থেকে নিয়েছি। আমি এসব কি বুঝি? তুই সব বুঝিস, কিংবা বুঝে যাবি। তুই বুদ্ধিমতী, 3টে ভাষা জানিস, হিন্দি আর ইংরেজিও তুই অনর্গল বলতে পারিস। তুই পাবলিক রিলেশনের কাজটা সামলাবি। এটা তুই ভালোই পারবি, আমার বিশ্বাস। বেশ, চেষ্টা করব। তবে একটা কথা জিজ্ঞেস করি, ওই মোহনপুরেই কেন? ওখানেই তো কারখানাটা হচ্ছে। ওরা অনেকটা জমি পেয়েছে ওখানে। শুধু ফ্ল্যাটের জন্য জমি আমাকে জোগাড় করতে হবে। যারা জমি দেবে তারা ওখানে ফ্ল্যাট পাবে, বাকিটা ওই কর্মীদের জন্য। ফ্ল্যাটের জন্য অধিকৃত জমির মালিকদের ফ্ল্যাট দেবার দায়িত্ব শুধু এমএলটি কনস্ট্রাকশনের হাতে থাকবে। বাকি ফ্ল্যাটগুলো ইলেকট্রনিক্স কোম্পানির। আমি শুধু আমার পারিশ্রমিক পাব। শুধু 3টে জমি নিয়ে 3টে পরিবারের সঙ্গে দর কষাকষি চলছে। দত্ত পরিবার, মিদ্যে পরিবার আর পাল পরিবার। দত্ত আর মিদ্যেরা মোটামুটি রাজি হয়ে গেছে, শুধু পাল পরিবারকে রাজি করানো বাকি। তবে সবই হয়ে যাবে। লোভ আর ভয় মানুষের ভাবনাকে পাল্টে দেয়। মানে অনিল পাল আর অধীর পাল
ওদের বসত বাড়িটা নিয়ে একটু গাঁইগুই করছে। অনিল পাল, অধীর পাল, তুমি চেনো ওদের? না, আমার লোক গিয়ে কথাবার্তা বলেছে। আমার ধারণা শেষমেশ রাজি হয়ে যাবে। তারপর হঠাৎ মালতীকে জিজ্ঞেস করলো, তুই চিনিস নাকি? মালতী কোনো উত্তর দিল না, একটু হেসে বলল, তোমার খাবারটা দিই। দীপ্তেন্দু মনে মনে একটু মুচকি হাসল, তারপর খেতে গেল। অনিল পাল আর অধীর পাল বসত বাড়ি নিয়ে একটু নিমরাজি ছিল, কিন্তু ওদের শেষ পর্যন্ত রাজি করানো গেল। অন্য দুই পরিবার যেমন রাজি হলো, ওরাও শেষ পর্যন্ত সম্মতি দিল। ওদের থেকে বাড়ির দলিল আর দানপত্র করানো হলো। এমএলডি কনস্ট্রাকশনও ওদের সঙ্গে চুক্তিপত্রে সই করল। ওদের দলিলে অশোক পাল নামের একজনের অংশীদার ছিল। অনিল পাল আর অধীর পাল জানালো যে অশোক পাল এবং তার স্ত্রী মৃত। ওদের কোনো বংশধর নেই। একটি মেয়ে ছিল, সে হারিয়ে গেছে অনেক বছর আগে। তাই পুরো অধিকারটাই এখন ওদের দুজনের। যারা যারা জমি দিয়েছে তাদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা হলো। ইতিমধ্যে এমএলডি কনস্ট্রাকশনের নাম রেজিস্ট্রি হলো। সেখানে অংশীদার হিসেবে মালতী পাল রইল। সব জমিগুলো একত্রিত করার উদ্দেশ্যে ওখানকার দান করা পুরনো বাড়িগুলো ভাঙা শুরু হলো। প্রজেক্ট প্রায় 1 বছরের, তাই এক বিশাল কর্মযজ্ঞ। ওদিকে কারখানার অনেকটাই প্রায় তৈরি হয়ে গেছে। যন্ত্রপাতি আনা হচ্ছে, বসানো হচ্ছে। এদিকে ফ্ল্যাটের কাজও অব্যাহত। কোম্পানি নিজের উদ্যোগে বড় রাস্তা থেকে কারখানা অবধি সিমেন্টের রাস্তা তৈরি করেছে। সুতরাং যোগাযোগ ব্যবস্থা উন্নত হলো। মালতীর গ্র্যাজুয়েশনের ফল প্রকাশের পর দীপ্তেন্দু ভেবেছিল মালতী স্নাতকোত্তর পড়বে, কিন্তু মালতী রাজি হলো না। বলল, কাজের লোকের উপর ভর করে অনেকদিন সংসার চলেছে, এবার আমি দায়িত্ব নেব। তাছাড়া তুমি তো আমাকে তোমার ব্যবসার মধ্যে জুড়েছ, সেটাও তো শিখতে হবে। শুধু ডিগ্রির জন্য পড়ার কোনো দরকার নেই, বরং তোমার কাজে যদি একটু সাহায্য করতে পারি সেটাই আমার আত্মতৃপ্তি হবে। তুমি বলো আমায় কি করতে হবে? দীপ্তেন্দু একজনকে ব্যবসার জন্য পাশে পেয়ে মনে মনে খুশি হলো, যদিও মুখে বলল, ঠিক আছে, যেমন তুই ভেবেছিস তাই হবে। দিন মাস বছর এগিয়ে চলল। মালতী ইতিমধ্যে কাজের সূত্রে বিভিন্ন জায়গায় দেখা করেছে, কথা বলেছে, কাজ উদ্ধার করে সফল হয়েছে। যেদিন ওই ফ্ল্যাট বাড়ির কাজ শেষ হলো সেদিন দীপ্তেন্দু বাইরে থেকে খাবার আনালো। বলল, আজ রান্না করতে হবে না, আজ সার্থকতার উৎসব। মালতী হেসে বলল, রান্না কিন্তু হয়ে গেছে, সব ফ্রিজে তুলে দে, কাল খাবো। পরের সপ্তাহে ওই কারখানার কনফারেন্স হলে ফ্ল্যাটগুলির ব্যবস্থা হলো। 3টে পরিবারের বসত বাড়ি সহ জমি এবং 4টে পরিবারের শুধু জমি। চুক্তি অনুযায়ী প্রত্যেকের জন্য ফ্ল্যাট নির্দিষ্ট হলো। ওরা সবাই শুনেছিল এমএলডি কনস্ট্রাকশনের মালিক একজন মহিলা, কিন্তু কথাবার্তা সব দীপ্তেন্দু আর তার সহকারীদের সঙ্গে হয়েছে। কথা আছে ফ্ল্যাট বিলির দিন ওই মহিলা মালকিন উপস্থিত থাকবেন। ঘর কানায় কানায় পূর্ণ। 7 পরিবারের প্রায় সকলেই উপস্থিত। তারা ফ্ল্যাট তৈরি হবার সময় থেকেই সব দেখেছে। ওদের যে বড় বড় ফ্ল্যাটগুলো দেওয়া হবে সেগুলো খুব পছন্দ হয়েছে। দীপ্তেন্দু তার সহকারীরা, কোম্পানির একজন পার্টনার মিস্টার ভেঙ্কটেশ এবং স্থানীয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান উপস্থিত হয়েছেন। একজন সহকারী ফ্ল্যাটের চাবিগুলো টেবিলে সাজিয়ে রেখেছে। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বক্তৃতার পর মিস্টার ভেঙ্কটেশ ইংরেজিতে ভাষণ দিলেন। তারপর দীপ্তেন্দু উঠে দাঁড়ালো। বন্ধুগণ, এই মোহনপুর অঞ্চলের মানুষজনকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তাদের সহযোগিতা ছাড়া এই কর্মযজ্ঞ সম্পূর্ণ হতো না। ধন্যবাদ জানাচ্ছি কোম্পানির পার্টনারদের। আজ এখানে মিস্টার ভেঙ্কটেশ উপস্থিত আছেন। তাদের জন্যই আজ এই মোহনপুর শিল্পাঞ্চলের অন্তর্ভুক্ত হলো। ধন্যবাদ জানাই আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রী বিকাশ মণ্ডলকে। আমাদের এমএলডি কনস্ট্রাকশন প্রোপাইটার মিস পাল কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আপনারা আজকে ফ্ল্যাটের চাবি পাবেন, বসবাস শুরু করতে পারবেন। বাকি কাগজপত্র তৈরির পদ্ধতি শুরু হয়েছে, সেগুলো কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন। সবই ঠিক আছে। এই সব কথার মধ্যেই একটি সাদা গাড়ি কনফারেন্স রুমের সামনে এসে দাঁড়ালো। ভিতর থেকে নেমে এলো এমএলডি কনস্ট্রাকশনের নতুন মালকিন মালতী পাল। সাদা শিপনের শাড়িতে মেয়েটির শরীর জড়ানো, গলায় মুক্তোর মালা, হাতেও মুক্তোর অলঙ্কার, চোখে একটি প্রায় মুখ ঢাকা সানগ্লাস। মাথার চুলগুলো পিছন দিকে হালকা করে বাঁধা। রাজ ইন্দ্রাণীর মতো মালতী পাল এগিয়ে গেল মঞ্চের দিকে। মঞ্চে উঠতেই হাততালি পড়ল।
10 বছর আগে যে রোগা ক্ষয়া মেয়েটি মোহনপুর থেকে হারিয়ে গিয়েছিল, না, তার সঙ্গে এই দীর্ঘাঙ্গী তন্নি সুন্দরীর মিল খুঁজে পাওয়া ভার। তার উপর বড় আকারে রোদ চশমায় মুখ ঢাকা থাকায় কেউ চিনতে পারল না। মালতী পাল মঞ্চে উঠে সবাইকে হাত জোর করে নমস্কার জানালো। মঞ্চে উপস্থিত চেয়ারম্যান ও শ্রী ভেঙ্কটেশকে জোর হাতে নমস্কার করল। চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য বিনিময় হলো। শ্রী ভেঙ্কটেশ বাংলা জানেন না, তার সঙ্গে মালতী ইংরেজিতে কিছু কথা বলল। একজন মালতী পালের দিকে মাইক এগিয়ে দিল। আবার হাত জোর করে মালতী বলল, আমার আসতে একটু দেরি হলো, সেজন্য সকলের কাছে মার্জনা চাইছি। আজ আপনাদের আনন্দের দিন। প্রজেক্ট চূড়ান্ত হয়েছে। আপনারাও আপনাদের ফ্ল্যাটের চাবি আজই পেয়ে যাবেন। ঠিক এই সময় দীপ্তেন্দু এসে মাইক আড়াল করে মালতীকে কিছু বলল। দুজনে একটু কথোপকথন হলো। দু একটা কাগজপত্র দেখলো দুজনে। তারপর মালতী আবার মাইকের সামনে এলো। কাগজে লেখা নামগুলো পড়তে লাগলো। বলল, যাদের যাদের নাম বলছি তারা মঞ্চে এসে ফ্ল্যাটের চাবি নিয়ে যাবেন। যেখানে উনি সই করতে বলবেন সেখানেই সই করে দেবেন। মালতী এক এক করে 6 জনের নাম ঘোষণা করল। প্রত্যেকেই একে একে এসে চাবি নিল, নির্দিষ্ট কাগজে সই করল, আর মালতীকে নমস্কার জানিয়ে নেমে গেল। মালতী সপ্তম চাবির গোছাটা হাতে নিয়ে এবার ঘোষণা করল, এই চাবি শ্রী অনিল পাল ও শ্রী অধীর পালের প্রাপ্য, কিন্তু তাদের হারিয়ে যাওয়া ভাইজির কারণে একটু আইনি জটিলতা তৈরি হয়েছে। তাই ডিক্লারেশন অনুযায়ী আপনাদের এখন নিশ্চিত করতে হবে যে আপনাদের ভাইজি হয় জীবিত নেই অথবা চিরতরে হারিয়ে গেছে। অনিল পাল উঠে দাঁড়ালো। সেটা কোথায় পাবো? তার খবর তো আমরা কেউ জানতে পারিনি। মালতী এবার জানতে চাইল, সেই 10 বছর আগে ঠিক কী ঘটেছিল, একটু বিশদে বলবেন কি? অনিল পাল জানালো, সেটা তো আগেও অনেকবার জানিয়েছি। 13 বছর বয়সী আমাদের ভাইজি আমাদের না বলে বাড়ি থেকে চলে গেছে। একদিন সকালে উঠে দেখি সে আর বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজি করেছি, পাইনি। থানায় মিসিং ডায়েরিও করেছিলাম, কিন্তু পুলিশও কোনো খোঁজ দিতে পারেনি। কিন্তু হঠাৎ যদি সেই মেয়ে উপস্থিত হয় তখন কি হবে? মালতী জানতে চাইল। যেটা হবে না সেটা ভেবে লাভ কি? অনিল পাল যুক্তি সাজালো। মালতী কয়েক সেকেন্ড কিছু ভাবল, তারপর বলল, এবার একটা সত্যি ঘটনার কথা বলি। অশোক পালের কন্যা মালতী পাল হারিয়ে যায়নি, ও বিতাড়িত হয়েছিল। মালতীর 2 কাকা শ্রী অনিল পাল এবং শ্রী অধীর পাল একদিন অন্ধকার ভোরে ফার্স্ট ট্রেনে মালতীকে চাপিয়ে শিয়ালদা স্টেশনে ফেলে রেখে এসেছিল। বাপ মা মরা মেয়েটাকে এক অন্ধকার ভবিষ্যতে ফেলে রেখে ওরা ওদের দাদার সম্পত্তি আত্মসাৎ করেছিল। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি করে জানলেন? এটা কি সত্যি? চোখ থেকে চশমাটা খুলে মালতী হাসি মুখে উত্তর দিল, আমি সেই মেয়ে, মালতী পাল। পিতার নাম অশোক পাল। প্রমাণ কি যে আপনিই মালতী? অনিল পাল গর্জে উঠল, যা হয় একটা কিছু গল্প বললেই হলো। চিন্তা করবেন না, মোহনপুর গার্লস স্কুলের হেডমিস্ট্রেস এখানে উপস্থিত আছেন। ওনার কাছে আমি সব প্রমাণ দিয়েছি। উনি আমার চিহ্নিত করবেন মালতী পাল হিসেবে। বলেই মালতী হেডমিস্ট্রেসকে আহ্বান করল, দিদি আসুন। হেডমিস্ট্রেস মঞ্চে উঠলেন, বললেন, আমি ওর সব নথি, হাতের লেখা, ওর পুরনো দিনের স্মৃতিচারণা থেকে বুঝেছি এই মেয়েটি আমাদের হারিয়ে যাওয়া মালতী পাল। এবার অধীর পাল চেঁচে উঠল, এর থেকে কিছু প্রমাণ হয় না। পুরনো গল্প জোগাড় করা বা হাতের লেখার মিল এসবই করা যায়। মালতী শান্তভাবে পরের কথা বলল, থানা থেকেও এক অফিসার এসেছেন, তিনিও আমায় আইডেন্টিফাই করেছেন। ইয়েস অফিসার, প্লিজ কাম। পুলিশ অফিসারও এই কথা সমর্থন করলেন। অনিল পাল আর অধীর পালের মুখের রং পাল্টে যেতে লাগলো। তবু শেষ চেষ্টা হিসেবে প্রতিবাদ জানালো, আমরা এসব বিশ্বাস করি না। কাকে না কাকে সাজিয়ে মালতী পাল বলে হাজির করানো হচ্ছে। অফিসার ব্যাখ্যা করলেন, ওনার আধার কার্ডের বায়োমেট্রিক টেস্ট করা হয়েছে। আঙুলের ছাপ, চোখের রেটিনা ইমেজ সব মিলে গেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে উনিই মালতী পাল। বরং একটা অপরাধ করে দাদার সম্পত্তি আত্মসাৎ করা, একটা নাবালিকা মেয়েকে কলকাতার মতো মানুষ খেকোর জঙ্গলে ফেলে আসা, মিথ্যে ডিক্লারেশন দেওয়া,
এই সবগুলো শাস্তিযোগ্য অপরাধ। এজন্য আপনাদের সাজা হতে পারে। সেটা জানেন কি? অনিল পাল আর অধীর পাল বুঝলে ওরা ফেঁসে গেছে। মুখ নিচু করে হতাশ হয়ে বসে রইল। মালতী স্ট্যান্ড থেকে হ্যান্ড মাইক্রোফোনটা খুলে নিয়ে ধীরে ধীরে অডিটোরিয়ামে নেমে এলো। কাকাদের কাছে গেল, বলল, মেসকা, ছোটকা, তোমরা একটা অপরাধ করেছিলে, সেটাকে স্বীকার করে নাও। ভুল মানুষ মাত্রই করে, বরং নিজেদের অন্যায় ঢাকার চেষ্টা করলে সেটা আরও বড় অপরাধ হবে। আমি তোমাদের শাস্তি দিতেও আসিনি, তোমাদের সম্পত্তিতে ভাগ বসাতেও আসিনি। আমার পরিচয় থেকে বুঝতেই পারছো ওই সম্পত্তি আমার আর চাই না। আমার এত সব করার একটাই কারণ, মোহনপুরের মানুষ যেন আমাকে না ভুল বোঝে। আমি যে পালিয়ে যাইনি সেটা প্রমাণ করা। এই বলে মালতী সকলের সামনে দুই কাকার পায়ে হাত দিয়ে প্রণাম করল। তারপর ওই দুজনের হাত ধরে মঞ্চে নিয়ে এলো। চাবির গোছা কাকাদের হাতে দিল। তারপর একটা কাগজ কাকাদের হাতে দিল। মেজকা, ছোটকা, আমি আমার অংশের সম্পত্তি দানপত্র করে তোমাদের দিলাম। ওই সম্পত্তিতে আমার আর কোনো দাবি নেই। এবার তোমরা নিশ্চিন্তে তোমাদের ফ্ল্যাটের আইনি ব্যবস্থা করতে পারবে। যাও, তোমাদের আর কোনো চিন্তা নেই। ওর কাকারা মঞ্চ থেকে নেবে যাবার পর মালতী বলল, যে দুজন মানুষের জন্য আজ আমার এই প্রতিষ্ঠা, তাদের মধ্যে একজন আর নেই। কয়েক বছর আগে মারা গেছেন। অবশ্য দ্বিতীয়জন আছেন। মালতী ধীর পায়ে হেঁটে দীপ্তেন্দুর কাছে গেল, নিচু হয়ে প্রণাম করল, ঘোষণা করল, ইনি সেইজন যিনি দেবদূত হয়ে আমাকে জীবনে প্রতিষ্ঠা দিয়েছেন। আর দ্বিতীয়জন আমার দিদি, তার উদ্দেশ্যেও প্রণাম জানালাম। সভার সমাপ্তি ঘোষণা হলো। সেদিন রাত্রে বাড়ি ফিরে দীপ্তেন্দু মালতীকে বুকে টেনে নিল, বলল, তোকে একটা কথা বলবো। হ্যাঁ, বলো। আমি বয়সে তোর থেকে 14 বছরের বড়, তবু বলছি, আমি যদি তোকে বিয়ে করতে চাই, তুই কি রাজি হবি? মালতী মুখ তুলল। এর উত্তর তুমি জানো। মেয়েরা যাকে ভালোবেসে ফেলে তাকে নিঃশর্তে উজাড় করে সব কিছু দিতে পারে। আমি তো আমার পুরো জীবনটাই তোমাকে সমর্পণ করে বসে আছি। তারপর একটু থেমে বলল, বিয়ের পরেও আমি কিন্তু তোমাকে জিজু বলেই ডাকবো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।